হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা কিন্তু হলিউডের খুবই লেটেস্ট একটা সিরিজ এক্সপ্লেন করছি, যেটার নাম হচ্ছে দ্য জেন্টলম্যান। এবং গতকাল আমরা প্রথম এবং দ্বিতীয় এপিসোড দেখেছি, আর আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ এপিসোড দেখবো। তো তোমাদের কাছে অনেকের মনে হতে পারে যে হঠাৎ করে আপনি সিরিজ নিয়ে আসলেন কেন? অ্যাকচুয়ালি প্রতিদিন কিন্তু ভাত খেতেও ভালো লাগে না, মাঝে মাঝে আমরা খিচুড়ি খাই বা আরো হাবি জাবি খাই। তো এই জন্য আর কি মনে করো সিনেমার মাঝখানে আমরা একটা সিরিজ আনলাম, এবং প্রতি মাসে আমরা চেষ্টা করবো লেটেস্ট যে সিরিজগুলো আসবে অন্তত একটা সিরিজ র্যান্ডম ভিডিও চ্যানেলে চালানোর জন্য। এটা হোক 8 পর্বের বা 16 পর্বের, বাট আমরা সর্বোচ্চ 4টা ভিডিওর মধ্যে সেই সিরিজটা কমপ্লিট করে দেবো। তো সেই হিসেবে আমরা এই সিরিজটা নিয়ে এসেছি। এবং গত পর্ব যারা দেখোনি তারা কিন্তু আজকের পর্বের কিছুই বুঝবে না, কারণ এটা কোনো সোলো সিনেমা নয়। তো অবশ্যই তোমাকে আগের ভিডিওটা প্রথমে দেখতে হবে। তো যারা গত পর্ব দেখোনি, এখন যা হচ্ছে ডিসক্রিপশন এবং সেখানে দেখো গত পর্বের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। তো গত ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখো। আর যারা গত ভিডিও দেখেছো, বাড়তি কোনো কথা বলার নেই, সরাসরি দূরদর্শনে ক্লিক দিয়ে ডিসক্রিপশন থেকে মূল ভিডিওতে চলে যাও, আমি অ্যাড প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো গত এপিসোডের লাস্টে আমরা কি দেখেছিলাম তোমাদের মনে আছে? আমি রিকোয়েস্ট করবো আমাদের ভিডিও এডিটরকে গত এপিসোডের লাস্টের 15-20 সেকেন্ড প্লে করে দেওয়ার জন্য। জেত্রোর কাছে কিন্তু 2 মিলিয়ন পাউন্ড ছিল, যেটা অ্যাডওয়ার্ড দিয়ে দিয়েছিল ওকে। সেই 2 মিলিয়ন পাউন্ডও কিন্তু আবার সুজির কাছে চলে এসেছে। আর এখানে এই সিরিজের প্রথম 2টা এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, লাস্ট এপিসোডে আমরা দেখি ওই গাঞ্জা চাষী জিমি নায়কের বড় ভাই ফ্রেডিকে তার কাজ সম্পর্কে বলছে। তো জিমি বলে যে আমার কাজই হচ্ছে খালি গাঁজা উৎপাদন করা, কোকেন উৎপাদন করা। এরপরে জিমি করে ওই গাঁজা এবং কোকেন করে একটা গাড়িতে তোলে এবং ডেলিভারি করতে চলে যায়। আর তারপর পেট পুজো করার জন্য সে একটা রেস্টুরেন্টে যায়। অ্যাকচুয়ালি জিমি যখনই এই রুটে আসতো তখনই এই রেস্টুরেন্টে খাবার খেত, রেগুলার ব্যাপার। তো যাই হোক, রেস্টুরেন্টে গিয়েও করে কি একটা ব্যাঙের মাংস আর একটা তোমার বিয়ার অর্ডার দেয়। আর তখন ওর পাশে একটা সুন্দরী মেয়ে আসে এবং ওর সাথে কথা বলার চেষ্টা করে। এবং এই প্রথম জিমির সাথে এত সুন্দরী একটা মেয়ে এত সুন্দর করে কথা বলছে। তারপর জিমি সবসময় খায় হচ্ছে গাঁজা, বুঝতেই পারছো। তো জিমি নগদ পটে যায়। আর তারপর ওই মেয়েটা করে কি ইচ্ছে করে তার যে ব্যানানা শেকটা ছিল সেটা জিমির ওপরে ফেলে। আর এরপর ওই ব্যানানা শেক মুছে দেওয়ার ভং করে জিমির ভ্যানের যে চাবিটা ছিল সেটা তুলে নিয়ে আরেকটা নতুন ব্যানানা শেক আনতে যায়। আর এরপর অন্য একটা মেয়ে আসে, যে মেয়েটা করে ওই প্রথম মেয়েটার হাত থেকে চাবি নিয়ে চলে যায়। এবং এরপর জিমির ভ্যানটা ওখান থেকে চুরি করে ওরা চলে যায়। জিমি এটা ঘোড়ার ডিমও বুঝতেও পারে না। তো যাই হোক, ওখান থেকে জিমি যখন বের হয় তখন মেয়েটিকে তার ফোন নম্বর দেয় এবং বলে কখনো মনে পড়লে সুন্দরী আমাকে কল দিও। তো এরপর মেয়েটি যাওয়ার পরও যখন ওর ভ্যানের কাছে যায়, গিয়ে দেখতে পায় আর ওর ভ্যান তো এখানে নেই, তার মানে কাম সারছে। আর অন্যদিকে আমরা দেখি আমাদের নায়ক এডওয়ার্ড সুজির সাথে দেখা করতে যায়। আর তখন সে অন্য কারোর সাথে কথা বলছিল, ফোনে কথা বলছিল যে জিমি কোথায় রয়েছে, ওকে খুঁজে বের করো, এখনো পার্টির কাছে আমাদের মাল পৌঁছায়নি। তো এরপর সে এডওয়ার্ডকে বলে আমাদের জিমি তো ফোন তুলছে না। জিমিকে তো অবশ্যই তোমরা চিনতে পেরেছো, জিমি হচ্ছে যেটা ওই যে গাদার চাষ করে আর কি, কৃষক। তো যাই হোক, এই মালটা যাবে হচ্ছে টনি ব্লেয়ার নামের একটা মাফিয়ার কাছে। অত বড় মাফিয়া না, মানে ড্রাগ ব্যবসায়ী আর কি। তো এতে টনি ব্লেয়ার অনেক খেপে গিয়েছে। আর এই আন্ডারওয়ার্ল্ডের বিজনেসের আবার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে একবার যদি টাকা নেওয়া হয় সেটার ফেরত দেওয়া যায় না। যেহেতু সুজি টাকা নিয়ে ফেলেছে ওই মালের বিনিময়ে, এখন তো টাকা ফেরত দিতে পারবে না। তো এর বিনিময়ে টনি যা বলবে তাই করতে হবে। তো টনি সুজিকে বলেছে ওরা লাক্সারি গাড়ি চুরি করে এবং ইম্পোর্ট এক্সপোর্ট করে, তো এই কাজ ওদেরকে সাহায্য করতে হবে। তো এডওয়ার্ড তখন বলে তার মানে এখন তুমি গাড়ি চুরি করবে? সুজি তখন বলে দেখো আমি আসলে নর্মালি এমন ছোটখাটো কাজ করি না, কিন্তু এই সিচুয়েশনটা তো আমাদেরকে সামলাতে হবে। এডওয়ার্ড বলে আমাদেরকে মানে বলো তোমাকে করতে হবে, তবে আমি যদি তোমাকে এই কাজে সাহায্য করি তবে এর বদলে আমি কিছু চাই। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার প্রপার্টি খালি না করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার পার্সেন্টেজ বাড়াতে চাই। তো সুজি রাজি হয়ে যায়। মানে বুঝতেই পারছো ওদের একটা ঝামেলা থেকে কিন্তু আরেকটা ঝামেলা শুরু হচ্ছে, একজনের জন্য আরেকজন ঝামেলায় জড়াচ্ছে এবং আস্তে আস্তে ঝামেলা খালি বাড়ছে এবং ক্যারেক্টার আস্তে আস্তে বাড়ছে। তো যাই হোক,
এরপর বাইরে গেলে সুজির ভাই যে জ্যাকি রয়েছে সে জিজ্ঞাসা করে আমাদের জগতে আমরা এডওয়ার্ডকে কেন টানছি। তো সুজি তখন ওর ভাইকে বলে এই দেশে মোট 24 জন জমিদার রয়েছে, নবাব রয়েছে, এবং এদের টাকা থাক বা না থাক, এদের যে পরিচয় যে আভিজাত্যটা রয়েছে এই জন্য তারা যে কোনো হাই সোসাইটিতে উঠা বসা করতে পারে, এবং তাদের এতই গো প্রবলেম যে তারা তাদের প্রয়োজনে কাউকে মারার জন্য দ্বিধাও করে না। তোকে আমরা কাজে লাগাতে পারবো। ও কালকে একজনকে মেরে দিয়েছে এবং একটা গুলিও খেয়েছে, তবে তারপরেও দেখ ওর মাথার মধ্যে কোনো চিন্তার দাগ নেই, একে আমরা ইজিলি ইউজ করতে পারবো। তো যাই হোক, এরপর আমরা দেখি টনি ব্লেয়ার করে ওদের সবাইকে একটা শোরুমে নিয়ে যায়, আর ওই শোরুমের মালিক ছিল আবার একটা মহিলা, আর তারও আবার অনেকগুলো পালা কুত্তা বা গুন্ডা ছিল। তো টনি তখন বলে ওর কাছে চমৎকার সব গাড়ি রয়েছে, আর ওর মধ্যে থেকে যে ল্যাম্বরগিনিটা রয়েছে সেটা আমরা চুরি করবো, এবং ও কারিকে চাবির গাড়িগুলোর অফিসের একটা ড্রয়ারে রাখে। আর ওই চাবিটা পেয়ে গেলে আমার কাছে যে নকল চাবিটা রয়েছে জাস্ট এই দুইটা এক জায়গায় করবে, তাহলেই ওই চাবির সকল ইনফরমেশন বা সিগন্যাল আমার এই নকল চাবি কপি করে ফেলবে, আর তারপর ওই গাড়িটা তুমি ইজিলি ওই চাবি দিয়ে চুরি করতে পারবে। আর তখন এডওয়ার্ড বলে এই কাজ তুমি নিজে করছো না কেন টনি? টনি তখন বলে আমি চুরি করবো কেমনে? পুলিশরা জানে আমি চোর, আমার পায়ে ট্র্যাকার লাগিয়ে দিয়েছে, এই দেখো আমি চুরি করতে গেলে 1 মিনিটে ধরা পড়বো। তো যাই হোক, এরপর এডওয়ার্ড আর তার বড় ভাই যায় হচ্ছে ওই চুরি করতে, আর তখন এডওয়ার্ড তার বড় ভাই ফ্রেডিকে বোঝায় দেখ তুই এমন একটা ভাব করবি যেন তুই গাড়ি কিনতে চাস, ঠিক আছে? আর এরপর আমি সেই গাড়িটা তোকে টেস্ট ড্রাইভ করতে দেবো, মানে কোন একটা গাড়ি কেনার আগে টেস্ট করবে আর কি। আর এই টেস্টের কাজটা করবে হচ্ছে তোর ওয়াইফ, এবং সেখানে অনেক সময় নষ্ট করবে। তো পরদিন সকালে জেফ্রি যখন শিকার করছিল, মানে ওই ফার্মের কেয়ারটেকার, সে ওই গাঁজা কৃষক জিমিকে জঙ্গলে পড়ে থাকতে দেখে, মানে ওখানে কেউ ফেলে দিয়ে গিয়েছে ওকে। তো এরপর ওকে তুলে নিয়ে করে কি এডওয়ার্ডের প্রাসাদে যায়, আর এইদিকে এডওয়ার্ড তার ভাই ফ্রেডিকে বোঝায় যে এইভাবে এভাবে করবি, আর তারপর শোরুমে নিয়ে যায়। তো যাই হোক, মালিককে সে বলে যে আমি একজন এজেন্ট, মানে দুই ভাইয়ের পরিচয় দেন আর কি, এবং বলে যে এটা আমার ক্লায়েন্ট, সে একটা লাক্সারি গাড়ি কিনতে চায়। তো এরপর ফ্রেডি আসে এবং বলে আমি এমন একটা গাড়ি চাই যেটা স্টার্ট করতেই সিংহের মতো গর্জন করে উঠবে। তো এরপর ওই মহিলা সবাইকে শোরুমের ভেতরে নিয়ে যায়, এবং জানোই তোরা তো ল্যাম্বরগিনি চুরি করবে। তো ফ্রেডি বলে আমার এই ল্যাম্বরগিনিটা চাই, কিন্তু মহিলা তখন বলে এটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে, এটার বাইরে এখানে ম্যাকলারেন রয়েছে, ফারারি রয়েছে, পোর্শা রয়েছে, অন্য যে কোনো গাড়ি নিতে পারেন। বাট তখন এডওয়ার্ড ফ্রেডিকে সাইডে নিয়ে বলে তুই কিন্তু ওভার অ্যাক্টিং করছিস ভাই, সব সময় ঝামেলা বাজাস, তোর জন্য আজকে এই পজিশনে এসেছি, একটু ওভার অ্যাক্টিং করবি না, একটু ঝামেলা ফেলবি না। তো যাই হোক, এরপর ফ্রেডি ফিরে গিয়ে বলে আমার যেহেতু অরেঞ্জ কালারের গাড়ি পছন্দ, তো ম্যাকলারেনটা একটু দেখি। তো এরপর ফ্রেডির ওয়াইফ করে ওই ম্যাকলারেনের টেস্ট ড্রাইভ নেয়, আর তারপর গাড়িকে অনেক উল্টা পাল্টা চালায়, কারণ ওকে 5 মিনিট পর্যন্ত টাইম পাস করতে হবে, সবাইকে ব্যস্ত রাখতে হবে। বাট ওই শোরুমের মালিক অনেক ভয় পাচ্ছিল, মানে বুঝতে পারছো এইসব গাড়ি ওইসব দেশে অনেক দাম, $1.2 মিলিয়ন ওই গাড়িটার দাম। তো গাড়িটা কোথাও লাগিয়ে না দেয়, এবং মজার ব্যাপার হচ্ছে ওই গাড়ির একটা টায়ারের দামও মোটামুটি 50 লাখ টাকা বা 40 লাখ টাকা, এবং সেই গাড়ি দিয়ে করছে ড্রিফটিং জাস্ট কিনতে এসে। তো এই শব্দ শুনে বাকি লোকেরাও তাড়াহুড়ো করে বাইরে আসে যে কি হচ্ছে, মানে এগুলো মূলত পারফরমেন্স বা খেলনা গাড়ি আর কি, শো অফের গাড়ি। তো যাই এই সুযোগে এডওয়ার্ড করে কি অফিসের ভেতরে ঢুকে যায়, আর সে ড্রয়ার থেকে ল্যাম্বরগিনির চাবিটা বের করে এবং ওই চাবির ডাটা কপি করে। কিন্তু তখনই এই শোরুমের যে মালিক, ওই মহিলা খেয়াল করে এখানে এডওয়ার্ড নেই, এবং তার সন্দেহ হয়, আর সে শোরুমের ভেতরে চলে আসে। আর এই দিকে আমরা দেখি এডওয়ার্ড কিন্তু ওই ড্রয়ারের মধ্যে একটা কাটা আঙুল পেয়েছে, এবং বুঝতে পারে যে এই মহিলাও তো ভাই ডেঞ্জারাস। তো যাই হোক, মহিলা ভেতরে ঢোকার আগেই এডওয়ার্ড তার কাজ শেষ করে চেয়ারে বসে পড়ে, মানে জাস্ট চাবিটা কপি করেছে। আর তখন মহিলা জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? এডওয়ার্ড বলে আমরা কেন গাড়ির পেপার ওয়ার্ক শেষ করছি না। তো মহিলা তখন বলে দেখো আমি তোমাকে আগে একটা কথা বলি, এই গাড়ির ইন্স্যুরেন্স করানো হয়নি, আর তোমার ক্লায়েন্ট এটাকে এত বেশি রাফলি চালাচ্ছে যে যদি কোনো সমস্যা হয় তোমাদের কিন্তু জরিমানা দিতে হবে। তো এডওয়ার্ড বলে দাঁড়াও আমি থামাচ্ছি। তো এরপর এডওয়ার্ড করে কি তার ভাবিকে গাড়ি থেকে নামায়। তো ভাবি গাড়ি থেকে বের হয়ে বলে এই গাড়ির কালার আমার পছন্দ হয়নি। আর তখন এডওয়ার্ড বলে আচ্ছা ঠিক আছে, আমরা চিন্তা করে বলবো যে গাড়ি নেবো কি নেবো না। আর এই পাশে জিমির হুশ ফিরে আসে, আর তখন ওর সাথে দেখা করতে আসে এডওয়ার্ড আর সুজি। তো সুজি জিজ্ঞাসা করে তুই কোথায় গিয়েছিলে, মাল কই? তো জিমি তখন পুরো স্টোরিটা বলে। বিষয়টা খেয়াল করো, জিমি এখানে ভুলেও বলে না ওই মেয়েদের কথা, যে মেয়েদের সাথে এইটা হয়েছে, মেয়েরা চাবি নিয়েছে, ওর উপর বেড়ানা শেক করেছিল, এগুলো বলে না। ও জাস্ট এটা বলে যে আমার গাড়িটা কে যেন চুরি করে নিয়েছে, চুরি হওয়ার পর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে যায়, আর তারপর এটিএমও কাজ করছিল না, ক্যাশ বের করতে পারছিলাম না, আর তারপর আমি যখন একটা গাড়িতে লিফট চাই তখন 4টা 5জি গাড়ি থামায়। এরপর আর কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করো না। তো সুজি তখনও জিজ্ঞাসা করে তুই কি কোনো মেয়ের খপ্পরে বলেছিলি? জিমি তখন বলে ও এই কথা, হ্যাঁ ওর নাম গাব্রিয়েলা, আমার মনে হয় আগের জন্মে ওর সাথে আমার কোনো কানেকশন ছিল, ওর সাথে আমার পুরো ভাইব জমে গিয়েছিল, তুমি যদি ওকে সন্দেহ করো আমি বলবো ও এমনটা করতেই পারে না, ও অনেক ভালো মেয়ে। তো এরপর সুজি তার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য রেস্টুরেন্টে পাঠায় যে কি হয়েছে খোঁজ নিয়ে আয়। আর তারপর সে জিমিকে মারে না, এর কারণটা হচ্ছে জিমিকে তো কাজে লাগে, খুবই সফল এবং মনে করো খুবই অ্যাক্টিভ একটা কৃষক। তো সে জিমিকে বলে তুই দ্রুত গাছগুলো বড় কর, আমাদের দ্রুত ডেলিভারি করতে হবে। তো যাই হোক, এবার পাশের রুমে গিয়ে এডওয়ার্ড জিজ্ঞাসা করে এই কাজেও কি আমার তোমাকে সাহায্য করতে হবে, মানে গাড়িটা চুরি করে আনতেও কি সাহায্য করতে হবে? অ্যাকচুয়ালি আমি যখন ওই গাড়ি চুরি করার জন্য চাবিটা কপি করতে গিয়েছিলাম তখন আমি ড্রয়ারে মানুষের কাটা আঙুল পেয়েছি, তো এটা থেকে বোঝা যায় মহিলা অনেক ডেঞ্জারাস। তো নতুন করে ওর সাথে কি আমি কোনো ঝামেলায় জড়িয়ে পড়বো আবার? ওই পরিমাণ কিন্তু অনেক নিষ্ঠুর হতে পারে। তো এর জন্য যেহেতু তোমার লোক জিমিকে তুমি পেয়েছো, তুমি জিমিকে দিয়ে তোমার জিনিসপত্র খুঁজো তোমার লোকজন দিয়ে, আমাকে এই গাড়ি চুরির বিপদ থেকে মুক্তি দাও। সুজি তখন বলে দেখো গাড়িতে তোমাকে চুরি করতেই হবে, কারণ এই ডিমান্ডটা হচ্ছে আমার বাবার, কারণ তুমি আমার বাবার সাথে বেদবি করে ফেলেছো, আর আমরা এমন একটা চক্রতে ফেসে গিয়েছি এখানে কেউ কারো কথা ফেলতে পারবো না। মানে বুঝতেই পারছো এডওয়ার্ডও
ধরা, সুজিও এডওয়ার্ডের কাছে ধরা, কারণ শত্রু তো অনেক, চারদিকে শত্রু, সবাই সবাইকে এখন ইউজ করছে, কেউ বন্ধু না। তো এরপর রাত্রেবেলা এডওয়ার্ড করে কি, ওর বড় ভাই ফ্রেডিকে নিয়ে গাড়ি চুরি করতে যায়। আমি হলো অন্তত নিতাম না, এত ভেজালের লোককে আমি নিতাম না। তো যাই গাড়ির শোরুমের বাইরে গিয়ে ফ্রেডি তার ছোট ভাই এডওয়ার্ডকে বলে, আমি কিন্তু তোর জন্য এখানে অপেক্ষা করবো, ভেতরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি কিন্তু তোকে সাহায্য করার জন্য আসবো। এডওয়ার্ড তখন বলে, না ভাই, তুমি বলেছো, আমি খুশি হয়েছি, তুমি এখনই সোজা বাড়ি চলে যাবে। আর তখন ফ্রেডি মানে বড় ভাই বলে, তার মানে এই সব ক্রিমিনালদের কাছ থেকে মুক্তি পেতে হলে আমাদের নিজেদেরও ক্রিমিনাল হতে হবে। এডওয়ার্ড বলে, না ভাই, তুমি ঘরে চলে যাও, বাকিটা আমি দেখে নেবো। আর ফ্রেডি তখন বলে, শালার আমাদের বাপ খালি আমাদের সম্পত্তি দিয়ে যায়নি, অনেক ঝামেলাও দিয়ে গিয়েছে। তো যাই হোক এরপর এডওয়ার্ড করে কি ভেতরে চলে যায়, আর সেখানে গিয়ে সে একটা গাড়ির সাইরেন অন করে দেয়, আর সাইরেনের আওয়াজ শুনে গার্ডরা বাইরে চলে আসে। আর এই সুযোগে এডওয়ার্ড করে কি বিল্ডিং এর ভেতরে ঢোকে। তো যাই হোক ফ্রেডি তো বাইরে অনেক বসে বসে খুশি হচ্ছিল, ওর কাছে যত অকাম করে ওর তোর তো ভালো লাগে, বুঝতেই পারছো কেমন টাইপের মানুষও। আর এইদিকে এডওয়ার্ড যখন ল্যাম্বরগিনিকে আনলক করে তখনই সে পেছনে কার আওয়াজ শুনতে পায় এবং সে বলছে, আমাকে প্লিজ মেরো না। বাট ততক্ষণে সেখানে গাড়ির আরেকটা ট্রাক চলে আসে। তো ওরা তখন দেখে এডওয়ার্ড একটা লোককে বন্ধু বানিয়ে রেখেছে। তো তখন ফ্রেডি মানে বড় ভাই আবার এডওয়ার্ডকে কল করে, আর এডওয়ার্ড ফোন তুললে ফ্রেডি বলে, ভাই এখন এখান থেকে পালিয়ে যা, ওখানে কিন্তু অনেক মানুষ এসেছে। তো এডওয়ার্ড তখন বলে, তুই এখনো যাসনি, তুই এখনই চলে যা। আর এরপর এডওয়ার্ড করে কি গাড়িটা স্টার্ট করে এবং সবার চোখের সামনে দিয়ে গাড়িটা চুরি করে নিয়ে যায়, এবং সাথে তার সেই লোকটাও ছিল যাকে ধরা হয়েছিল। কিন্তু এদিকে ফ্রেডি যে পালাবে বড় ভাই, ও তো জানে ও ভেজাইলা লোক, ওর গাড়ি এবার স্টার্টই হচ্ছে না এই সময়। তো ধরা পড়ে যায়, শোরুমে কাজ করে একজন ধরে ফেলে। আর এই দিকে সেখান থেকে পালিয়ে এডওয়ার্ড তার ভাইকে ভয়েস মেসেজ পাঠায়, কই তুই কি বেরিয়েছিস, আমাকে কল কর। তো যাই হোক এদিকে এডওয়ার্ড যখন যে লোকটাকে বাঁচিয়ে আনলো ওর মাস্কটা সরায়, তখন ওই লোকটা বলে, তুমি জানো তুমি কার গাড়ি চুরি করে নিয়ে এসেছো, কোন গাড়ি চুরি করে নিয়ে এসেছো, এটা তোমার মোটেও ঠিক হয়নি, তুমি এখনই গাড়িটা ফিরিয়ে দিয়ে আসো, তুমি যা মনে করছো তা না, এটা নর্মাল জাস্ট গাড়ি নয়। এডওয়ার্ড বলে, মানে কি? তখন ওই লোকটা বলে, এই গাড়ির পেছনে 300 কোটি টাকার মাল পড়ে রয়েছে, কোকেন। তো এরপর সে সুজির কাছে যায়, আর সুজি তখন টিসি এগিয়ে দিয়ে বলে, তোমার চেহারা মুছতে মুছতে আমাকে বলো সেখানে কি হয়েছে। এডওয়ার্ড বলে, ওই গাড়িতে পুরো 150 কেজি কোকেন পড়ে রয়েছে, যেটার দাম প্রায় কয়েক শত কোটি টাকা। আর টনি আমাদের গাড়ি আনতে পাঠায়নি, ওই হারামজাদা এই মালগুলো আনতে আমাদের পাঠিয়েছিল, তা না হলো ল্যাম্বরগিনি চাইতো না, স্পেশাল এই গাড়িটাই। আর এই কথা বলতে বলতে সেই বেচারা লোকটাও মারা যায়। আর তখন সুজি বলে, দেখো আমরা তো আরেকটা নতুন সমস্যায় ফেসে গেলাম, আমাদের এখন প্রথম কাজটা হচ্ছে এই মালটা কাদের। তখনই এডওয়ার্ডের ফোন বেজে ওঠে, আর ওই পাশ থেকে মহিলা তখন বলে, তোমার বড় ভাই আমার কাছে বন্ধি, আমাদের জিনিসটা কি এখনো ফিরিয়ে দেবে? তো এরপর সুজি আর এডওয়ার্ড একসাথে বেরিয়ে পড়ে। তো সুজি তখন বলে, আমি খোঁজ নিয়েছি, এই মহিলার পাওয়ার আসে হচ্ছে রাশিয়ান গ্যাংস্টার ওকে সাপোর্ট করে, এর পেছনে অনেক রাশিয়ান গ্যাংস্টার রয়েছে, তো আমরা যদি ওর জিনিসটাকে ফিরিয়ে দিই আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এরপর এডওয়ার্ড আর সুজি করে কি ফ্রেডিকে মুক্ত করতে যায়, আর এরপর কালো পালন করে কি গাড়িতে থাকা মাল চেক করে। আর এডওয়ার্ড তখন বলে, তোমার জিনিস তুমি নিয়ে নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও। মহিলা তখন বলে, কি চুরি যেহেতু করেছো শাস্তি তো পেতেই হবে, তা না হলে মার্কেটে আমার অনেক দুর্নাম হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না, কেউ আমাকে দাম দেবে না, তাহলে যে কেউ এখানে চুরি করতে আসবে সাহস পাবে। তো এডওয়ার্ড তখন বলে, বাট আমি তোমার জন্য তো একটা গিফট এনেছি, আমি আশা করি এই গিফটটা তোমার পছন্দ হবে। তো এখানে এডওয়ার্ড আর সুজি যেটা করেছে, তারা টনি ব্লেয়ারকে এখানে ধরে নিয়ে এসেছে, যে এই শোরুমে ওদেরকে গাড়ি চুরি করতে পাঠিয়েছিল। তো এটা দেখে মহিলা অনেক খুশি হয় এবং সবার সামনে ব্রুটালি টনিকে মেরে ফেলে এবং বলে, এটাই হচ্ছে শিক্ষা যারা আমার ব্যবসার দিকে কুনজর দেয়। তো যাই হোক এরপর সেখান থেকে বেরিয়ে ফ্রেডি বমি করে দেয়, কারণ মাত্র ওর চোখের সামনে ডেঞ্জারাস একটা খুন হয়েছে, একবারে গলা জবাই দিয়েছে। আর তারপরের সিনে আমরা দেখি জিমির কাছে সেই মেয়ের কল আসে, মানে ওই গাঞ্জা ব্যবসায়ীর কাছে, সরি গাঞ্জা কৃষকের কাছে। ওই মেয়ে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। আর জিমি তো সবসময় পিনিকেই থাকে, যিনি বলে, আমার বিশ্বাস ছিল তুমি অবশ্যই আবারও কল করবে। তো যাই হোক গ্যাব্রিয়েলা জিমিকে এবার দেখা করতে বলে, আর তারপর আমরা দেখতে পাই মেয়েটি তার পার্টনারকে বলে, জিমি আমার সাথে দেখা করার জন্য রাজি হয়ে গিয়েছে। আর এই কথা সে তার মহিলা বসকেও বলে। আর এরপর বস তার জিনিস সহ গাড়িটা জ্বালিয়ে দেয়, মানে ওই মালের গাড়িটা জ্বালিয়ে দেয়। তার মানে ওদের মনে হয় মাল দরকার নেই, তাহলে মালটা তো জ্বালাতো না, যেটা ওরা জিমির কাছ থেকে চুরি করেছে। এটা হয়তো শত্রুতা হবে আর কি, নতুন আরো বড় কোনো গ্যাং হবে। আর পরের সিনে আমরা দেখতে পাই জিমি এডওয়ার্ড এবং সুজিকে কথা দিচ্ছে যে আজকের পরে সে আর নেশা করবে না, কারণ নেশা করে সে উল্টাপাল্টা কাজ করে। আর তখন সুজি বলে, দেখো আমাদের আরো জিনিস প্রয়োজন, কাজে লেগে পড়ো, আরো উৎপাদন করো, আরো গাঞ্জা বানাও, আরো কোকেন বানাও। আর এর পরের দিন আমরা দেখি এডওয়ার্ড তার মায়ের কাছে যায়, আর তখন ওদের মা বলে, তোকে দেখে আমি শান্তি পাচ্ছি না, তোর কাছ থেকে ওদের মুক্তির দরকার ছিল নাকি তোর মুক্তির দরকার, আর তোর মুক্তির জন্য কি ওদের সাথে জয়েনই করতে হবে? এডওয়ার্ড তখন বলে, মা তুমি চিন্তা করো না, আমি দ্রুত ওদের কাছ থেকে মুক্তি পেয়ে যাব। তবে তোমার বড় ছেলের সাহসের প্রশংসাও করতে হয়, কারণ গতকাল ও পালানোর বদলে আমার জন্য অপেক্ষা করেছে, ভাই হয়ে ভাইয়ের পরিচয় দিয়েছে, আমি খুব খুশি বড় ভাই তোর উপর। আর এখানেই 3 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। মানে বুঝতেই পারছো এই পুরো সিরিজটা ভরা খালি ঝামেলা, গ্যাংস্টার আর গ্যাংস্টার। তো যাই হোক 4 নম্বর এপিসোডের শুরুতে আমরা কিছু টুরিস্টদের দেখি যারা ওয়াশিংটন প্যালেস দেখতে যায়, মানে কোন একটা নবাবের প্রাসাদ আর কি। আর এই প্রাসাদে অনেক দামি দামি জিনিস ছিল। তো তখনই সেখানে পাগলের মতো ওয়াশিংটন প্যালেসের 12 নম্বর নবাব আসে এবং সে প্যালেস দেখতে আসে সকল টুরিস্টদের উপর গুলি চালাতে থাকে, কারণ তার মানসিক অবস্থা ভালো নেই এবং তার কাছে মনে হয় তার নবাবিত্ব, তার জমিদারি কি মানুষ নিয়ে যাবে। মানে বুঝতেই পারছো যারা এক সময় জমিদার ছিল, আমরা যদি তাদের সামনে বাইক নিয়ে ঘুরি, গাড়ি নিয়ে পাঠ করি, তাদের মনে মনে কেমন রাগ হবে আমাদের উপর। তো যাই হোক রাগে টুরিস্টদের ভাগাতে ভাগাতে নবাব সাহেব নিজেই হার্ট ফেল করে দুনিয়া ছেড়ে চলে যায়। আর তারপর তার শেষকৃত্য অনুষ্ঠানে দেশের নামি দামি সব পরিবারের লোকজন আসে। আর এডওয়ার্ড তখন
তখন তার মাকে জিজ্ঞাসা করে, মা ওই নবাবের কফিনে জানালা কেন? এডওয়ার্ডের মা বলে, এটাই ওই নবাবের শেষ ঈর্ষা ছিল, যাতে মরার পরেও সে তার ওই প্রাসাদের উপর নজর রাখতে পারে। তো যাই হোক, সেখানে ওই নবাবের ছেলে ম্যাক্সও এসেছিল, আর সে নাটকে অ্যাক্টিং করতো, এবং এই পুরো জমিদারিত্ব এই ম্যাক্সই পাবে। আবার এখানে রোজিও এসেছে, মানে আরেক নবাবের মেয়ে, যে আর কি আমাদের এডওয়ার্ডের সাথে পরিচিত। তো এডওয়ার্ড তার কাছে যায় এবং বলে, তুমি কি ম্যাক্সের সাথে আমাকে পরিচয় করে দিতে পারো রোজি? তো রোজি এরপর ওকে ম্যাক্সের কাছে নিয়ে যায়, আর ম্যাক্স তখন বলে, দেখো আমি অ্যাক্টিং করতে চাই, কারণ আমি টাকা কামানোর আর কোনো ওয়ে জানি না, আর আমরাও তো নামেই নবাব, ভালো এরকম ব্যবসা বাণিজ্য নেই, জাস্ট জমি আছে কিন্তু নগদ টাকার খুব অভাব। আর তখন এডওয়ার্ড বলে, আমার কাছে একটা বিজনেস আইডিয়া রয়েছে, হয়তো আমাদের একলা কথা বলা উচিত। তো এরপরে এডওয়ার্ড করে কি, ওই ম্যাক্স নামের ছেলেটাকে, মানে এই নবাবের ছেলেকে, ওই মাল চাষের সম্পর্কে বলে যে বছরে $5 মিলিয়ন পাবে, খালি জায়গা দেবে, মাল চাষ হবে। অ্যাকচুয়ালি এডওয়ার্ড এখানে ডাবল গেম খেলছিল, প্রথমত সুজিদের ঝামেলাটা ম্যাক্সের উপর ছাড়িয়ে দেবে, এভাবেও বেঁচে গেল, আবার মাঝখান থেকে যদি কিছু টু পাইস খাওয়ানো যায় সেটা আলাদা হিসাব। তো যাই হোক, ম্যাক্স তখন বলে, দেখো আমি তোমার জন্য রাজি রয়েছে এই কাজ করতে, আমাদের অনেক জায়গা রয়েছে, কিন্তু আমার বাবার কিছু নোংরা সিক্রেট রয়েছে যেগুলো কোনো একজন সাংবাদিকের হাতে গিয়েছে, যে আমাকে ব্ল্যাকমেল করছে, এবং সে আমার কাছ থেকে $5 লাখ ডিমান্ড করেছে, মানে 5 কোটি টাকার মতো। কিন্তু আমি খুব বড় একটা হলিউড মুভিতে রোল পেতে চলেছি, তো এই কথা যদি বাইরে যায় বা আমার ওইসব জিনিস যদি ভাইরাল হয়, আমার ক্যারিয়ার তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তো এই জন্য তুমি প্লিজ ওই ব্ল্যাকমেলারের সাথে কন্ট্যাক্ট করো এবং আমার সকল প্রমাণ এনে দাও। আর আমার একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমার বাবার ওই ফাইলগুলো খুলে দেখো না, কারণ আমার বাবার গোপন সিক্রেটটা আমি গোপনই রাখতে চাই। আর তুমি যদি আমার এই কাজ করে দাও, তাহলে তোমার ওই গাজার ব্যবসায়ীরা যা মনে হয় তাই করুক, আমার কিছু যায় আসে না, জায়গা আমি দিয়ে দেবো। আর তোমরা তো জানো এই নবাবদের জায়গা কেন প্রয়োজন, কারণ এই নবাবের জায়গায় সরকারও সরাসরি আসতে পারে না, তাদের একটা আলাদা দাম রয়েছে। আর গত পর্বে আমরা একটা ভুল বলেছি, এটা আসলে ফ্রান্স না, এটা ইংল্যান্ড বোঝানো হয়েছে, মানে এই পুরো সিনেমার প্লটটা ইংল্যান্ডে। আর অন্যদিকে আমরা দেখি এডওয়ার্ডের মম জেফের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এডওয়ার্ডের কি কোনো সমস্যা হচ্ছে। জেফ তখন সব খুলে বলে এবং বলে, আমরা যদি সুজিদের জন্য ওদের 2 নম্বরে যে ওরা গাঁজা উৎপাদন করে, কোকেন উৎপাদন করে, তার জন্য যদি নতুন কোনো এলাকা খুঁজে দেই, তাহলে এডওয়ার্ডের চিন্তা একটু কমবে। আর এর বাইরেও আরো কোনো ঝামেলা পাকিয়েছে কিনা আমি জানি না। আর আমাদের পাশে তো মিস্টার রক্স থাকে, তার কাছেও তো অনেক জমি জমা রয়েছে, তার কাছে প্রায় 2500 বিঘা জমি রয়েছে। তো সে যদি জমিটা দেয়, তাহলে সুজির 2 নম্বরে বিজনেস আমরা ওখানে দিতে পারি, আমরা সুজির কাছ থেকে মুক্ত পেয়ে যাবো। মানে এটা এডওয়ার্ডের মাকে বুদ্ধি দেয় আর কি জেফ। আর পরের সিনে আমরা দেখি জিমি ওই মেয়েটার সাথে দেখা করতে যায়, যার নাম ছিল গ্যাব্রিয়েলা। আর ওই মেয়েটা তখন বলে, আমি সেই জায়গা দেখতে চাই যেখানে তুমি কাজ করো, যেখানে তুমি গাঁজা উৎপাদন করো। তো জিমি তখন বলে, আসলে যেদিন আমাদের পরিচয় হয়েছিল সেদিন আমাদের কিছু মাল গায়েব হয়ে গিয়েছিল, আর এই জন্য আমাদের কাজে একটু সমস্যা হয়েছে। গ্যাব্রিয়েলা তখন বলে, তুমি তো আবার আমাকে সন্দেহ করছো না এগুলোর জন্য? জিমি তখন বলে, মা কসম, আমি এগুলো ভুলে চিন্তাও করতে পারি না, তোমার মতো মেয়ে কারো ক্ষতি করতে পারে। আর অন্যদিকে এডওয়ার্ড যায় আবার সুজির কাছে এবং বলে, দেখো আমরা যদি ম্যাক্সের শর্ত মেনে নেই, তাহলে তোমারও কাজের জন্য অনেক বড় জায়গা পাবে, আমিও মুক্তি পাই। কিন্তু সুজি বলে, আমি তার সাথে আগে একবার ফেস টু ফেস ডিল করতে চাই, কথা বলতে চাই, তার আগে আমি কোনো ডিসিশন নিতে পারবো না। তো পরের দিনই এডওয়ার্ড করে কি নিজের পকেট থেকে $5 লাখ নিয়ে ওই ব্ল্যাকমেলের সাথে দেখা করতে যায়। মানে তোমরা খেয়াল করেছো, সুজি এবং এডওয়ার্ড কোনোভাবেই ঝামেলা থেকে কিন্তু বেরোতে পারছে না, আরেকজনের ঝামেলা ওদের ঘাড়ে এসে পড়ছে এবং তারপর আরেকটা শত্রুরা বানিয়ে নিচ্ছে। তো যাই হোক, এরপর এডওয়ার্ড তাকে বলে, আমাকে ডকুমেন্টস দাও, টাকা নিয়ে যাও। তো ফ্রাঙ্ক তখন বলে, ডকুমেন্টস তো এখন আমার কাছে নেই, আমার সাথে তোমার এক জায়গায় যেতে হবে। তো এরপর সে এডওয়ার্ডকে একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে এমন একটা ডিশ অর্ডার করে যেটা সেখানে নেই, মানে কোন একটা পালনের নাম লিখে। তো এরপর সেই পালনটা আসে এবং ফ্র্যাঙ্ককে ধরে ফেলে উল্টো। আর ফ্র্যাঙ্ক তখন বলে, এই যে তোমার টাকা, এই টাকা তুমি নিয়ে নাও। তো এরপর যখন ওই লোকটি টাকা উঠাতে যায়, এডওয়ার্ড তখন ওর হাতটা ধরে ফেলে। মানে বিষয়টা কি হয়েছে বুঝতে পেরেছো? ওই ফ্র্যাঙ্কের কাছে কেউ আবার হয়তো $5 লাখ পায়, ওই হারামজাদা আবার করেছে কি, ম্যাক্সের মাধ্যমে এডওয়ার্ডের মাধ্যমে ওই টাকাটা এই বেটাকে দিয়ে দিল। কিন্তু এটা তো এডওয়ার্ডের টাকা, এডওয়ার্ড তো ছাড়বে না। আর তারপর সুজি এডওয়ার্ডকে কল করে, আর তখন এডওয়ার্ড বলে, অনেক বড় একটা সমস্যায় পড়ে গিয়েছি আমি যখন সেই সমস্যার সাথে ডিল করছিলাম, তখন ওই ফ্র্যাঙ্ক শালা টাকা নিয়ে পালিয়েছে, মানে ওই যে ব্ল্যাকমেলার। এরপর সুজি বলে, তাহলে এক কাজ করো, যাকে তুমি ধরে গেছো, যে তোমার সমস্যা, যে আক্রমণ করেছে, ওর সাথে আমার কথা বলাও এবং তাকে বলো আমি ববি গ্লাসের মেয়ে। তো যাই হোক, এরপর সুজি কথা বলে এবং ওই লোকটা ফ্রাঙ্কের অ্যাড্রেস দিয়ে দেয়। তো ফ্রাঙ্ক তো নিশ্চিন্তে ছিল, আমার বাড়ির অ্যাড্রেস তো কেউ যায় না। কিন্তু এডওয়ার্ড আর সুজি ফ্রাঙ্কের ঠিকানায় চলে আসে। আর তখন ওর মেয়ে বলে, আমার বাবা তো সবকিছু প্যাকিং করছে, আমরা কুয়াকাটা যাচ্ছি বেড়াতে। তো এরপর সুজি ওর বাবার সাথে দেখা করতে চায়, আর তারপর ওই মেয়েটি করে কি ওদেরকে ফ্রাঙ্কের কাছে নিয়ে যায়। তো এরপর এডওয়ার্ড ওই বাচ্চাটিকে বলে, মা তুমি একটু বাইরে যাও, আর তারপর ফ্রাঙ্ককে ধরে ফেলে এবং বলে, শালা ফাইল দে। আর তখন ভয়ে ফ্রাঙ্ক করে কি সেই ফাইলটা দিয়ে দেয়। আর এরপর এডওয়ার্ড বলে, তুই আমাদের সাথে আসবি। আর এদিকে আমরা দেখি বড় ভাই ফ্রেডি বিষণ্ণ হয়ে বসে রয়েছে, আর সে জেফকে বলে, মানে ওদের যে কেয়ারটেকার, বলে, আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না, আমি যখনই কোনো কাজ করতে যাই তখনই ঝামেলা বাঁচাই, এমনকি আমি আমার বাড়ির মানুষকে নিরাশ করে ফেলেছি, আমি কি মরে যাবো, সুইসাইড করবো? তখন জেফ বলে, তোমার কাজই তো মানুষকে নিরাশ করা, করো। আর এইদিকে আমরা দেখি জিমি লুকিয়ে গ্যাব্রিয়েলাকে তার কাজের জায়গায় নিয়ে আসে এবং তার ম্যাজিক্যাল কাজগুলো দেখায়, আই মিন গাঞ্জা, কোকেন। আর তখন ওই গ্যাব্রিয়েলা জিজ্ঞাসা করে, তোমরা কি খালি এই জায়গাতে এরকম চাষ করো না আরো কোনো প্লান্ট রয়েছে? জিমি বলে, কি বলো, আমাদের অত ছোট মনে হয় নাকি, এরকম আর 11টা জায়গা রয়েছে আমাদের, সেগুলো এখানকার চেয়েও বড়। আর অন্যদিকে আমরা দেখি সুজি আর এডওয়ার্ড ফ্রাঙ্ককে নিয়ে ম্যাক্সের মহলে যায়, মানে ওই নবাব, যে নবাব মারা গেল ওর ছেলের মহলে। তো ফ্রাঙ্ক ম্যাক্সকে ফাইলটা দেয় যেটার মধ্যে প্রমাণ ছিল। আর এরপর আমরা দেখি ম্যাক্স সরাসরি ফাইলটা জ্বালিয়ে দেয়। আর এডওয়ার্ড বলে, নাও তোমার বাবার তো সকল প্রমাণ
প্রমাণ পুরো ছাই হয়ে গিয়েছে, তাহলে তার কোনো টেনশন নেই। তার তখন ওই ফ্রাঙ্ক আই মিন ব্ল্যাকমেলার বলে, আরে এটা তোর বাবার ফাইল না, আমি তো একেই ব্ল্যাকমেল করছিলাম, এই শালা তো 1 নম্বরের বাইসেক্সুয়াল, ওর সব ভিডিও আমার কাছে রয়েছে, নবাবের ছেলে আবল তাবল কাজ করে বেড়ায়। তো এই কথা শুনে এডওয়ার্ডের খারাপ লাগে, আর সে বলে ম্যাক্স আমাকে বোঝাও এখানে কি চলছে। আর এরপর ম্যাক্স করে কি সবাইকে লাইব্রেরিতে বানানো একটা বেসমেন্টে নিয়ে যায়, যেখানে অনেক দামি দামি পেন্টিং ছিল, এবং সিরিয়াসলি এখানে এমন এমন জিনিস রয়েছে যেগুলো দেখলে তুমি হাসি দেবে আর কি। আর তখন ফ্র্যাঙ্ক মানে ওই ব্ল্যাকমেলার ওই ম্যাক্সকে বলে, তাহলে তুমি নবাব সাহেবের যে আসল গুপ্তধন রয়েছে সেটা আমাদের দেখাও, ওটা নিয়েও তো আমি তোমাকে ব্ল্যাকমেল করেছি, ওটাই তো আসল ব্ল্যাকমেল ছিল। মানে বুঝতে পারছি এই নবাবের কাছে এমন একটা জিনিস রয়েছে যেটা আর কারো কাছে নেই। তো এরপর ম্যাক্স এমন একটা জিনিস দেখাই ভাই, আমি এটা শোনার পরে পুরো আকাশ থেকে পড়ে গিয়েছি। অ্যাকচুয়ালি এই নবাবের কাছে হিটলারের বিচি ছিল, তো ম্যাক্স ওই বিচিটা দেখায় যে 5 বছর আগে গোপনে একটা নিলামে আমার বাবা 50 মিলিয়ন দিয়ে হিটলারের বিচি কিনেছিল। এডওয়ার্ড বলে, ওরে বাবা এটা আবার কেমন শখ? ম্যাক্স তখন বলে, দেখো বুঝতে হবে আমি একটা মহান লিজেন্ডারি সৈনিকের বডির ছোট্ট একটা অংশের মালিক, তুমি চিন্তা করো এরপর যখন আমি এটা ভাইরাল করে দেবো, নিজে থেকে একটা হাইপ ক্রিয়েট করবো, তখন কত দামে বিক্রি করতে পারবো? তোমার কোন আইডিয়া আছে? 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 300 মিলিয়ন। তো এরপরে এডওয়ার্ড সুজিকে সেখান থেকে চলে আসতে বলে। সুজি তখন বলে, এত তাড়াহুড়ো করার কি রয়েছে, আমি তো এখানে একটা ডিল করতে এসেছি, ওর জায়গা লাগবে না আমার ব্যবসা করার জন্য। আর তারপর ফ্র্যাঙ্ক করে কি তার ফোন বের করে আবারও এগুলো ভিডিও করার চেষ্টা করে, বাট এবারও ম্যাক্স এটা দেখে ফেলে। বাট তখনই সুজি করে কি ম্যাক্সের দিকে বন্দুক তাক করে, এবং কিছুক্ষণের মধ্যে সেখানে ফিলিক্স চলে আসে। আর সুজি তখন বলে, প্রাসাদের ভেতরে একটা লাশ পড়ে রয়েছে, সেটার ব্যবস্থা তোমাকেই করতে হবে, আবার সেখানে একটা পাগল নওয়াবজাদাও রয়েছে, তাকেও তুমি নিজের মতো করে হ্যান্ডেল করে নিও। তো এর মানে কি ফ্র্যাঙ্ক মারা গিয়েছে এবং ওই পাগলা নওয়াবজাদা তো বেঁচে রয়েছে। তো যাই হোক, এখানে ফিলিক্স জিজ্ঞেস করে কি হয়েছিল এখানে। সুজি বলে, আমরা তো এখানে কথা বলতে এসেছিলাম, বাট আমাদের কথাবার্তা কখন যুদ্ধের রূপ নিল আমরা টেরই পেলাম না। তো যাই হোক, এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি ফ্রাঙ্ক করেছে কি ওই জারটা দিয়ে ম্যাক্সের মাথায় মেরেছিল, যে কারণে জারটা ভেঙে গিয়ে বিচি নিচে পড়ে গিয়েছে, এবং একটা কুকুর ওই 300-400 কোটি টাকা বা 1000 কোটি টাকার বিচি, হিটলারের বিচি খেয়ে ফেলেছে। মানে ইতিহাসের মহামূল্যবান একটা জিনিস নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর বর্তমানে আমরা দেখতে পাই এডওয়ার্ড বাসায় গেলে তার মাতাকে বলে, তুই যে সমস্যায় পড়েছিলি ওটা তো আমি বুঝতে পেরেছি, আমি সুজিদের গাঁজা চাষের জন্য নতুন একটা জায়গা খুঁজে পেয়েছি, আর সেটা হবে আমাদের প্রতিবেশী যে নবাব মিস্টার রক্স, তার কাছে প্রায় 2500 একর জমি রয়েছে, তবে সে দেউলিয়া হয়ে গিয়েছে, তাদের কাছে নগদ কোনো টাকা নেই, তো সে তার জমিগুলো লিজ দেওয়ার জন্য পার্টি খুঁজছে, তো আমরা তো ওগুলো লিজ নিতে পারি। তো এডওয়ার্ড তখন মাথায় থাবড় দিয়ে বলে, আরে মা তুমি তো এক মুহূর্তেই সমস্যার সমাধান করে দিলে, মুহূর্তেই, কিন্তু আমি এর মধ্যে যে কত ঝামেলা জড়িয়ে গিয়েছি। তবে তারপরে এডওয়ার্ড করে কি এই কথা গিয়ে সুজিকে বলে, আর সুজি তখন বলে, আমার কোনো সমস্যা নেই, বাট সরাসরি আগে আমি ওই মিস্টার রক্সের সাথে কথা বলতে চাই, তাহলে আমি ডিসিশন নেব। মানে চিন্তা করো সুজি কত চালাক, একজনের মাধ্যমে সে কোনো ডিসিশন নেবে না, সরাসরি কথা বলে তারপর ডিসিশন নেবে। আর তখনই এখানে জ্যাকি ওর ভাই চলে আসে, আর সে এডওয়ার্ডের কাছে তো অনেক ইমপ্রেস, কারণ এডওয়ার্ড তো মাফিয়াও নয়, কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র জমিটা খালি করানোর জন্য এতগুলো কাজ সুজির সাথে করেছে, সুজি যা বলেছে তাই করেছে। কিন্তু তোমরা কি বুঝতে পেরেছো, এডওয়ার্ড ছিল একটা আর্মির মেজর, তাকে সুজি কিভাবে ট্রেপে ফেলে সুজির কতগুলো কাজ করেই নিয়েছে। তো তোমার কি মনে হয় ওই মিস্টার রক্সের জমি দিয়ে আমাদের এডওয়ার্ড কি সুজির কাছ থেকে ছাড়া পাবে, নাকি সুজি এডওয়ার্ডকে আরো ইউজ করবে এবং আরো কাজ করাবে? আর তাছাড়া গ্যাব্রিয়েলা নামের যে মেয়ে রয়েছে, সে কিন্তু ওই জিমিকে বোকা বানিয়ে, আই মিন ওই গাঞ্জা কৃষককে বোকা বানিয়ে সেই জায়গাটাও দেখে নিয়েছে যেখানে সুজিরা এইসব গাঞ্জার চাষ করে। তো গ্যাব্রিয়েলার আবার কোন গ্যাং এর লোক এবং ওদের আবার প্ল্যান কি, এবং ভবিষ্যতে আরো কোন ধরনের ধামাক অপেক্ষা করছে বা আরো কিছু ঝামেলা অপেক্ষা করছে, সেটা আমরা জানতে পারবো পরবর্তী এপিসোডে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই জানাবে কেমন লাগছে সিরিজটা, এবং তোমরা প্রতি মাসে যদি অন্তত একটা হলিউডের লেটেস্ট সিরিজ দেখতে চাও র্যান্ডম ভিডিও চাইলে কমেন্ট অবশ্যই জানাবে। আরেকটা ব্যাপার, স্যাভেজে কিন্তু আমরা লেটেস্ট একটা কোরিয়ান সিরিজ চালাবো, খুবই লেটেস্ট একটা কোরিয়ান সিরিজ চালাবো, আর স্যাভেজ চ্যানেলটা একটু দেখে। कहाँ जा रहे हो तुम? नहीं, हमें वहाँ नहीं जाना। आजा आके बचा ले। अब भर गया पे। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা প্রতিদিন ভিডিও দেবো, সমস্যা নেই, কিন্তু তোমরা প্রতিদিন অন্তত একবার চ্যানেলে এসে একটু খোঁজ নিও আমরা কি ভিডিও দিলাম কি না দিলাম, কারণ 1 লাখের নিচে যদি আমাদের চ্যানেলের ভিউ চলে আসে একদিনে, তাহলে কিন্তু একবারে মার্ডার, চ্যানেল কিন্তু একবার ডেড হয়ে যাচ্ছে, আমাদের কিছু করার নেই। আর এই চ্যানেলে নতুন আরো 2-1টা মুখ বা ভয়েস আসতে পারে, এবং যেই আসুক তার ভয়েস নিয়ে কোনো ধরনের কমেন্ট করবে না, সে যদি তোমাদেরকে বোঝাতে পারে, আনন্দ দিতে পারে, তাহলে অবশ্যই তাকে একসেপ্ট করবে। কারণ সিরিয়াসলি আমি তোমাদেরকে বলি, একেবারে সিরিয়াস কথা, দেখো এই ধরনের যে ফেসলেস ইউটিউব চ্যানেলগুলো থাকে বা ফেস সহই থাকে, বা যে কোনো ইউটিউব চ্যানেল বা মানুষের কিন্তু হাইপ সারা জীবন থাকে না, পপুলারিটি সারা জীবন থাকে না। আর তাছাড়া ইউটিউবের একটা সমস্যা রয়েছে, ইউটিউবে হয় কি তোমার ইউটিউব অটোমেটিক্যালি যে চ্যানেলগুলো অনেক বেশি বড় হয়ে যায়, অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে যায় বা বেশি বয়স্ক হয়ে যায়, সেগুলো আর রেকমেন্ডেশনে পাঠায় না। ইউটিউবরা মূলত করে কি, নতুন নতুন যে চ্যানেল খোলা হয় সেইগুলো করে কি, আমাদের চ্যানেলের যখন ভিডিও দেখবে ওই চ্যানেলগুলোর ভিডিও তোমাদের সামনে এনে দেবে, বাট আমাদের ভিডিও নতুন চ্যানেলের ভিডিও যখন তুমি দেখবে তাদের কাছে নেবে না, মানে রেকমেন্ডেশনে পাঠায় না। মানে ইউটিউব চেয়ে আরো অনেক বেশি ইউটিউবার হোক, কিন্তু যারা পুরনো হয়ে গিয়েছিল তো কাজ করবে, ইচ্ছেও করবে না, অন্য ইচ্ছেও করবে, তো ওদেরকে আর ওই রেকমেন্ডেশনের টাইপ
হেল্প আর করে না। তো এই জন্য এইসব বড় চ্যানেলগুলো এমনিতে আস্তে আস্তে ডাউন খেয়ে যায়। আমাদের যে ভিউ আসে প্রায় 90% ভিউ আসে হচ্ছে ডাইরেক্ট সার্চ দিয়ে যারা আসে তারা, মানে একেবারে কড়া ভক্ত যারা, তারা আমাদের ভিডিও সার্চ দিয়ে দেখে আর কি। রেকমেন্ডেশনে 5%ও নেই। আর তাছাড়া যেহেতু আমার এই সাইডের কেরিয়ার শেষ হয়ে আসছে, ফেসলেস কেরিয়ারটা শেষ হয়ে এসেছে, 5 বছর তো এই টাইপ কাজ করলাম, আমি আস্তে আস্তে অন্য কোনো সেক্টরে শিফট হবো। যেহেতু আমি অনলাইনে কাজ করেছি, আমাকে অনলাইনে কোনো একটা কাজ করতে হবে, সেটা হতে পারে ভ্লগ, সেটা হতে পারে যে কোনো কিছু। তো এর জন্য আমারও তো একটু ফ্রি টাইম দরকার, কারণ এখনো যদি আমি প্ল্যান বি না করে রাখি তাহলে 6 মাস পরে যখন সবগুলো চ্যানেল ডেড হয়ে যাবে, সাথে সাথে আমারও কাম সারা হয়ে যাবে। তো এই কারণে যদি নতুন কোনো ভয়েস আসে তোমরা অবশ্যই তাদেরকে একসেপ্ট করো। ওরা যদি 2-3 দিন আমাকে গ্যাপ দেয়, ওই 2-3 দিনে আমি একটা অন্য কন্টেন্ট বানাতে পারবো, যেমন বললাম ভ্লগ বা ইটিসি। তো যাই হোক, আমি যদি ভ্লগ করি বা শর্ট ফিল্ম করি বা অন্য ধরনের যে কোনো কিছু করি, তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমরা অবশ্যই প্লিজ আমাকে সাপোর্ট করো। সত্যি বলতে আমার আর অন্তত 2 বছর কেরিয়ারটা লাগে, খুবই দরকার আরো 2 বছরের জন্য। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।